Dear students, आज পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 3 এন্ড অফ ইউএস হেজিমনি সেকেন্ড পার্ট ভিডিও বানাচ্ছি আমি। যে টপিকটা নিয়ে আজ আমরা ডিসকাস করব সেটা হলো ইরাক ইনভেশন অন কুয়েত অ্যান্ড in simple word we can say it first Gulf War. সো আমি অলওয়েজ চেষ্টা করি তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার। সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি শুরু করব। হাউ ইউএসএ সাপোর্ট দ্য রাইজ অফ সাদ্দাম হোসেন, দেন অবভিয়াসলি ওটা কীভাবে ইন লেটার অন ইউএসএকে ব্যাকফায়ার করেছিল, সেই বিষয়টাই আমি আজ তোমাদের সামনে তুলে ধরছি। তো যদি আমি মিডল ইস্ট কান্ট্রিগুলোর হিস্ট্রি ভালো করে দেখতে যাই, আমাদের কাছে প্রথমেই একটা সিস্টেম আমাদের কাছে চলে আসে, সেটা হলো প্রথম থেকেই মিডল ইস্টার্ন কান্ট্রিগুলিতে, সে ইরাক হোক, সে ইরান হোক, সৌদি আরব হোক, ডেমোক্রেসি কখনোই ছিল না এই কান্ট্রিগুলোতে। ওদের অলমোস্ট ম্যাক্সিমাম কান্ট্রিতে মোনার্কিক্যাল স্ট্রাকচার ছিল। মোনার্কি অর স্টেট রান মোনার্কি সিস্টেম ওখানে কাজ করছিল। 1968-এ ইরাকে বাথ পার্টি ফর্ম হয় এবং যার প্রধান উদ্দেশ্য ছিল আরব ন্যাশনালিজমকে স্প্রেড করা বা আরব রেনেসান্স বা রিভলিউশনকে স্প্রেড করা। এবং এই যে রিভলিউশন প্রসেসটা স্টার্ট হয়েছিল, তার প্রথম বলতে গেলে কোপ পড়েছিল, সেটা ইরাকের উপরই পড়েছিল এবং ইরাকের তৎকালীন যে রয়্যাল ফ্যামিলি ছিল তারা গ্রাজুয়ালি ডিথ্রোন হয় ওখান থেকে, এবং আহমেদ হাসান আল বাকার নামে একজন জনৈক সেনাপ্রধান ওখানের প্রেসিডেন্ট হয়ে যান অ্যারাউন্ড 1968। তারপর থেকে শুরু করে 1979 পর্যন্ত আহমদ হাসান আল বাকার, যিনি আল বাকার নামেও বেশি পরিচিত, উনি ওখানে রুল করেছেন। বাট ওনার রুলিং পিরিয়ডে আমরা দেখি ড্রামাটিক চেঞ্জ ইন টার্মস অফ ইকোনমি, সোশিয়াল স্ট্রাকচার, রাইজ অফ নিউ ইকোনমি। ইরাক যেহেতু আমরা সবাই জানি একটা অয়েল রিচ কান্ট্রি, তো ওই সময় ম্যাক্সিমাম ডিউরিং দ্য রুল অফ আল বাকার ম্যাক্সিমাম অয়েল ফিল্ডগুলিকে বেসরকারিকরণ করা হয়, আমেরিকান কোম্পানি এখানে আসে। এবং মনে রাখার বিষয়, আমেরিকা তখন ইরাকে অয়েল ড্রিলিংয়ের সবচেয়ে বড় মার্কেট ক্যাপিচুলেট করতে অনেকটা চেষ্টা করেছিল, যদিও রাশিয়া এখানে ওদের মূল প্রধান শত্রু হিসেবে কাজ করেছিল। 1979 একটা ইম্পর্টেন্ট ইয়ার। হোয়াই? বিকজ 1979-এ আমরা দেখি রাইজ অফ দ্য ইরাক সুপ্রিমেসি অর Iraqi president at the age of 42. His name is Saddam Hussein. So Saddam Hussein প্রথম থেকে যখন সিংহাসনে আরোহণ করেন বা মসনদে বসেন, বলতে গেলে সিংহাসন বলে ভুল হবে, বলা যেতে পারে যখন পাওয়ারে আসেন, তখন থেকে ওর একটা উদ্দেশ্য ছিল গ্রেটার ইরাকি একটা সিভিলাইজেশন স্প্রেড করা, এবং যার প্রধান অন্তরায় ছিল, বাধা ছিল ইরাকের প্রতিবেশী দেশ, যার অনেকটা বড় দেশ বলতে গেলে, সেটা হলো পার্সিয়া বা মডার্ন ডে ইরান। এবার 1980-তে, সময়গুলো অবশ্যই সবাই মনে রাখবে, 1980-তে ইরাক কিছু নির্দিষ্ট বিষয় বা সীমান্ত বিরোধ নিয়ে ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে লিপ্ত হওয়ার আগে আমাকে বুঝতে হবে যে 1979-এর আগ পর্যন্ত ইরানে যে গভর্নমেন্ট ছিল সেটা ছিল ইউএসএ সাপোর্টেড গভর্নমেন্ট বাই শাহ। যখন শাহ রুল শেষ হয় 1979-এ, যখন ইরানে
ইসলামিক রিভলিউশন হয় এবং ফেমাস শিয়া লিডার আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠিত করেন, তখন ইরান একটি ইসলামিক রিপাবলিকে পরিণত হয় এবং যথাক্রমে তখন একটা হোস্টেজ ক্রাইসিস চলছিল আমেরিকার সাথে, এবং আমেরিকা যখন ইরানের উপর আক্রমণ করতে শুরু করে, আমেরিকা ইরাককে প্রচুর পরিমাণ আর্থিক সাহায্য দিয়েছিল। এখানে একটা কথা অবশ্যই মনে রাখার বিষয়, যেটা হলো যে ওই যে পিরিয়ডটা 1970 বা 1980 যে পিরিয়ডটা, আমাদের মনে রাখতে হবে ওটা ছিল কোল্ড ওয়ার পিরিয়ড, এবং প্রত্যেকটা দেশের ক্ষেত্রে যেখানে দুনো পার্টি কাজ করেছে, বা সৌদি আরব মিনস যেখানে ইউএসের প্রেজেন্ট আছে, সেখানে আমরা অবশ্যই ইউএসএসআরের প্রেজেন্ট আমরা দেখি। যার এক্ষেত্রে যখন ইরাক যুদ্ধ হয়, যখন ইরাক অ্যাটাক করে, সেক্ষেত্রে ইউএসএ অ্যান্ড ইউএসএসআর বোথ পার্টিস আর সাপোর্টেড ইরাক। এখন কোয়েশ্চেন আসে কেন? বিকজ ইরানে যখন ইসলামিক রিভলিউশন হয়, সেখানে কমিউনিজমকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সাপোর্ট করা হয়নি। সেই রিজনে ইরানও সাপোর্ট পায়নি, এবং পরবর্তী সময়ে স্পেশালি কয়েকটা জায়গা নিয়ে ওদের বিরোধ বাঁধে। এর মধ্যে একটা হলো খোজেস্তান প্রভিন্স, এখানে দুটো বড় শহর খোরামশিয়ার এবং আবাদান, এই দুটা বড় শহর ক্যাপচার করার ইচ্ছে ছিল সাদ্দাম হোসেনের। অন দ্য আদার হ্যান্ড, সাত এল আরবের কাছাকাছি একটা বিশাল বন্দর আছে ইরাকের, ওটা হলো আল বাসরা, এবং ফেমাস টাউন অলসো। তো সেটা বেস করে একটা অয়েল ইন্ডাস্ট্রি রিচ করার চেষ্টা ছিল সাদ্দাম হোসেনের, যে কারণে উনি পরবর্তী সময়ে অ্যাটেক করেন। মনে রাখতে হবে 1980 যে ওয়ার, এটার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল বাসরাকে অনেকটা পাওয়ারফুল করা, এবং যে কন্টিনিউয়াস অয়েল সাপ্লাই আছে ওটাকে আরও বাড়ানো। অলদো এই যুদ্ধে দুনো পার্টি দীর্ঘদিন পর্যন্ত আপ টু 7 ইয়ার্স 87 পর্যন্ত স্ট্যাগনেন্ট ছিল, কোনো পার্টি জিতেনি। তারপর আমেরিকা এবং ইউএনএ ইন্টারভেনশনের পরে আমরা দেখি সিস্টেম অনেকটা চেঞ্জ হয়, এবং ইরান যুদ্ধ উইদাউট এনি রেজাল্ট শেষ হয়ে যায়। এগুলো পুরোটা ব্যাকগ্রাউন্ড। এখন তোমাদের যে পাঠ্যপুস্তক এনসিইআরটি যে টেক্সট বুক ওয়াইজ যে জিনিসটা ডাইরেক্ট তোমাদের বলে দেওয়া হয়, সেটা আমি ডাইরেক্ট না বলে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দিলাম, একটাই রিজন, তোমাদের বুঝতে সুবিধা হয় ঘটনাগুলি কিভাবে ঘটেছে। এখন আমি আসছি আমাদের মেন টপিকে। 1990 to 1991 যে গালফ ওয়ার, ইট হ্যাড 3 মেইন ফেজেস, তিনটা ভাগ আছে ওটার। একটা হল 1990, যখন জাস্ট প্রবলেম শুরু হচ্ছে। সেকেন্ড ওয়ান ইজ অপারেশন ডেজার্ট শিল্ড, যেটা শুরু হচ্ছে 1990 অগাস্ট মাস থেকে। অ্যান্ড থার্ড ওয়ান অপারেশন ডেজার্ট স্টর্ম, এবং তার কমপ্লিট ফেজ শেষ হয় অ্যারাউন্ড 20 ফেব্রুয়ারি 1991। এবার প্রথম কোয়েশ্চেন আসে যে গালফ ওয়ারের যে স্টার্টিং পয়েন্ট, সেটা ছিল যে সাউথ ইস্টার্ন নেবার ইরাকে, যদি আমাদের ম্যাপের দিকে দেখতে হয়, যেখানে রেড আমাদের কি বলে গালফ অফ পার্সিয়া যেখানে লাগছে, ওখানে একটা পার্ট, ম্যাক্সিমাম পার্ট, ওখানে যেই কান্ট্রিগুলি আছে সেগুলি অয়েল রিচ কান্ট্রি আমরা জানি। তো ইরাকের যেখানে বাউন্ডারি শেয়ার হচ্ছে সাত এল আরবের নিচের দিকে, সেখানে একটা নতুন দেশ আমরা দেখতে পাই, এটা হলো কুয়েত। এবং কুয়েত প্রথম থেকে অয়েল রিচ কান্ট্রি ছিল। যখন ইরান যুদ্ধ চলছিল, কুয়েত ছিল ইরাকের সাপোর্টার, এবং প্রচুর পরিমাণ অর্থ সাহায্য করেছিল ইরাককে কুয়েত, বিকজ কুয়েত যেহেতু সুন্নি সাপোর্টার ছিল, ইরাক সুন্নি দেশ ছিল, সেই জন্য শিয়া দেশের উপর আক্রমণ করার ক্ষেত্রে প্রচুর পরিমাণ টাকা অবশ্যই দেওয়া হয়েছিল। এখন কী কারণে সাদ্দাম হোসেন কুয়েত অ্যাটাক করলেন, সেটা তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। ফার্স্ট রিজন, যে ওয়ার ডেপথ হয়ে গিয়েছিল ইরাকের উপর, সেটা থেকে ইরাকি মানুষকে, ইরাকি ইকোনমিকে বের করে আনার জন্য
কুয়েতের উপর আক্রমণ করা ছাড়া কোনো উপায় ছিল না, ফার্স্ট থিং। সেকেন্ড ইম্পর্টেন্ট থিং, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ইরান অর ইরাক আই উড সে যখন দেখছিল কুয়েত ওপেক লিমিট থেকে অনেক বেশি পরিমাণ তেল উত্তোলন করছিল, যে কারণে তেলের দাম মার্কেটে কমে যাচ্ছিল। থার্ড থিং, কুয়েত তার সাইড ড্রিলিং করা শুরু করে দিয়েছিল ইন ইরাকি ফিল্ড স্পেশালি, এবং এই সাইড ড্রিলিংটা হচ্ছিল কুয়েতের তরফ থেকে। ইট ইজ কল্ড স্লো সাইড ড্রিলিং, স্পেশালি রোমেল্লা অয়েল ফিল্ডের কাছাকাছি, যেখানে ভার্টিক্যালি কুয়েত বিভিন্ন ধরনের অয়েল রিগিং সিস্টেম ইউজ করে ইরাকি অয়েলটা বের করে নিচ্ছিল অ্যাকর্ডিং টু সাদ্দাম হোসেন। অ্যান্ড থার্ড, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা ছিল সেটা হলো যে ডিউরিং দ্যাট পার্টিকুলার ফেজ, যখন কুয়েতও মেনে নিয়েছিল যে হ্যাঁ উই আর ডুইং ভার্টিক্যাল অ্যান্ড সাইড ড্রিলিং, তখন ইরাক দাবি করে, সাদ্দাম হোসেন দাবি করেন আমাদের $10 বিলিয়ন লাগবে এর ক্ষতিপূরণ বাবদ। কিন্তু যখন কুয়েত বলে না আমি তোমাকে $9 বিলিয়ন দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, তখন এর আলটিমেটলি একটা অপশনই ছিল, সেই অপশনটাই হলো আমাদের গালফ ওয়ার। এবং কুয়েত উইদিন 2 days কুয়েতের মেন সিটি কুয়েতি সিটি ক্যাপচার হয়ে যায় এবং রয়্যাল ফ্যামিলি পালিয়ে যায় সৌদি আরবে। এখন সৌদি আরব যখন বুঝতে পারে যে মেবি নিয়ার ফিউচার, যেহেতু কুয়েত ক্যাপচার হয়ে গিয়েছে, এখন বেশি সময় নেই, যে কোনো সময় সৌদি আরব ক্যাপচার হতে পারে, এবং অল ওয়েদার ফ্রেন্ড যেহেতু সৌদি আরবের ইউএসএ সেখানে ইন্টারফেয়ার করে, এবং জিও পলিটিক্সে একটা পার্টিকুলার ওয়ার্ড ইউজ করা হয়, সেটা হলো আঙ্কেল স্যামস ইন্টারভেনশনস। আঙ্কেল স্যাম মিনস ইউএসএ। তো ইউএসএ এখানে আসে এবং স্যাংশনস প্রচুর পরিমাণ ইম্পোজ করে ইরাকের উপর থ্রু ইউএন। এবং প্রথম যে ফেজটা শুরু হয় সেটা হলো অপারেশন ডেজার্ট শিল্ড। সৌদি আরব এবং পার্সিয়ান গালফ এরিয়াতে প্রচুর পরিমাণ ইউএস আর্মি অ্যান্ড নেভি এয়ারফোর্স ডিপ্লয় করা হয়, এবং 35 নেশনস আন্ডার ইউএন সুপ্রিমেসি ওখানে পার্ট নিয়ে এগেইনস্ট ইরাক, অ্যান্ড ফার্স্ট গালফ ওয়ার স্টার্ট হয়। এবং 1991-এর আপ টু 1 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয় ইরাককে যে টু লিভ কুয়েত। যখন সেটা শোনা হয়নি, তার আলটিমেট অপশন ছিল মিলিটারি রিটালিয়েশন। মনে রাখার বিষয়, প্রথম যে আমেরিকান ফোর্স অ্যাটাক করেছিল বা ইউএন ফোর্স পিসকিপিং ফোর্স অ্যাটাক করেছিল ইরাকের উপর, সেটা আর্মি অ্যাটাক ছিল, সেটা ছিল অনলি বম্বার্ডিং ইন অল মিলিটারি ইনস্টলেশনস অ্যান্ড কমিউনিকেশনস ইন ইরাক অ্যান্ড কুয়েত। সো ইটস টেক অনলি 4 days, 4 দিনের ভেতরে ইরাকি সৈন্য যখন ডাইরেক্ট মিলিটারি কন্ট্রাডিকশন হয়, উইদিন 4 days ইরাক সৈন্য বাহিনী হারে এবং কুয়েতে তারা সিজফায়ার করে। এখন সেটা হলো ট্রু ইনসিডেন্ট অফ গালফ ওয়ার। এখন কোয়েশ্চেন আসে যে এই গালফ ওয়ারের কার কী ক্ষতি হলো? অ্যারাউন্ড 20-30,000 সোলজার্স, রিমেম্বার দ্যাট নাম্বার, সৈন্য ক্ষতি হয়েছিল। সৈন্যবাহিনী হয়তো উইন্ডেড অর ডেথ হয়েছিল, সেটা পারফেক্ট নোটিফিকেশন আমাদের কাছে নেই। অ্যান্ড অ্যারাউন্ড $350 ট্রিলিয়ন ইকোনমি নষ্ট হয়েছিল ইরাকের, অ্যান্ড 3,500 ইরাকি নর্মাল সিভিলিয়ান মারা গিয়েছিল। সো বলতে গেলে টোটালি ডেস্ট্রয় হয়ে গিয়েছিল ইরাক অ্যান্ড ইরাকি আর্মি অ্যান্ড ইরাক সুপ্রিমেসি। এবং যখন সিজফায়ার সই হয়, তখন সৌদি আরব অ্যান্ড কুয়েত অ্যান্ড ইউএসএ, অন্যদিকে ইরাক যখন ওরা সিজফায়ার করছিল, তখন ওদের দাবি ছিল যে যাতে ইরাক বিভিন্ন ধরনের যে বায়োলজিক্যাল ওয়েলফেয়ার যেগুলি করছে সেগুলো যাতে না করে, নিউক্লিয়ার ডেভেলপমেন্ট যাতে না করে, এবং কুয়েত এগুলি মেনে গিয়েছিল।
তো বলতে গেলে 1991-92 ভেতরে আমাদের সাদ্দাম হোসেনের ফুল এপিসোড আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা। বাট এখন আসছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা। মনে রাখার বিষয়, যখন ফার্স্ট গালফ ওয়ার হয়েছিল তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডাব্লিউ বুশ সিনিয়র, এবং যখন 9/11 ইনসিডেন্ট হয় আমেরিকায়, তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উনারই ছেলে জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র। তো হয়তোবা এটা একটা ইউফোরিয়া, কিন্তু ওদের দুজনের সময়ই আমরা দেখি আমেরিকা ওয়াজ এঙ্গেজড এগেনস্ট ইরাক। এবং আফটার 9/11 ইনসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ডিক্লেয়ার করে দেন যে এখন সাদ্দাম হোসেন ইজ এ কমপ্লিট থ্রেট টু আস, এবং ওর বিরুদ্ধে যে কোনো একটা পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবেই হবে। এবং যার পারফেক্ট ইনস্টলেশন শুরু হয় ডিউরিং 2002, যেটাকে বলা হয় অপারেশন অল আউট ইন ইরাক, যেখানে ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, পোল্যান্ড ফোর্সগুলো একত্রিত হয়ে অ্যাটাক করে। অ্যান্ড around 2003 maximum Iraqi cities, for example Kirkuk, Karbala, Tikrit, Samara, Erbil, এই সবগুলি ক্যাপচার হয়ে যায়। এবং ক্যাপচার হয়ে যাওয়ার পর সেই পার্টিকুলার এরিয়াগুলি আপ টু 2015 ইউএস আর্মি ইন্টারভেনশনে আছে। এখন 2003-তে আমরা যখন সৌদি আরব এবং তার মিত্রশক্তিগুলি প্লাস হেল্প উইথ ইউএসএ যখন আমরা দেখি ইরাকে ইনভেশন হচ্ছে, তো এখন একটা কোয়েশ্চেন আসে যে হঠাৎ করে আমেরিকা কেন অ্যাটাক করলো। অ্যান্ড ফ্রান্সের মতো দেশ কিন্তু এখানে পার্টিসিপেট করেনি, যেহেতু অল ওয়েদার অ্যালাই ওটা ইউএসএর। কেন করেনি এর পেছনে অনেক যৌক্তিক সঙ্গে কথাবার্তা আছে, বাট এখানে বলা যাবে না সবগুলো। কিন্তু আমাদের মনে রাখতে হবে ওখানে অ্যাটাক করার ইউএস যে ইন্টেনশন ছিল সেটা দুটো ছিল অবভিয়াসলি। একটা হলো টু ক্যাপচার অল অয়েল ফিল্ডস ইন ইরাক, অ্যান্ড সেকেন্ড থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডেস্ট্রয় আল কায়দা, বিকজ আমাদের মনে রাখতে হবে টুইন টাওয়ার ইনসিডেন্টে আল কায়দা যুক্ত ছিল, তো ওটা একটা কারণ হতে পারে। যাই হোক, 2003-তে সাদ্দাম হোসেনকে পাকড়াও করা হয় এবং 2003-04 ওনার মৃত্যুদণ্ড হয়, এবং অ্যারাউন্ড 2003 ওনার এক্সিকিউশন করা। তারপর থেকে শুরু করে 2005-এ ফার্স্ট ইলেকশন হয়, এবং ইলেকশনে সব দেশের মতো যেখানে যারা মেজরিটিতে আছে ওরা পাওয়ারে আসে, এবং ইরাকে যেহেতু শিয়ারা মেজরিটিতে আছে ওরা পাওয়ারে চলে আসে। কিন্তু সুন্নিরা একজন শিয়া প্রাইম মিনিস্টারকে মানতে না পারায় ওখানে একটা সিভিল ওয়ার শুরু হয়, এবং এই সিভিল ওয়ারের সুযোগ নিয়ে ওখানকার যে কিছু মিলিশিয়া গ্রুপ সেগুলি অ্যাক্টিভ হয়ে ওঠে থ্রু আল কায়দা, থ্রু সাম রিজনাল গ্রুপস, এবং ইরাকে ক্রাইসিস শুরু হয়, এবং যেটা আপ টু 2011 পর্যন্ত চলেছিল। অলদো আমেরিকা তার উইথড্রল প্ল্যান করে নিয়েছিল 2007-এর দিকে, ট্রুপস সার্চ করার চেষ্টা হয়েছিল, বাট ফাইনালি 2011-এ বারাক ওবামার সময় ফাইনাল ডিসিশন হয় যে ইয়েস আমরা ফোর্স সরিয়ে নিচ্ছি আমেরিকা থেকে, মিনস ইরাক থেকে, এবং ইরাকে কোনো ফোর্স রাখা হবে না। অ্যান্ড তারপর হিস্ট্রি আমরা সবাই জানি, এখনও পুরোপুরিভাবে ট্রুপ সার্চ করা পসিবল হয়নি ইরাক থেকে, বিকজ অফ আইসিস ক্রাইসিস, কুর্দিস্তান ক্রাইসিস, সেগুলি। তো আজকের ভিডিওটা আমি জানি অনেকটা বড় হয়ে গেছে, বাট তোমাদের কমপ্লিট একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো আমার। সো স্টে টিউনড, অ্যান্ড সবাই সাবস্ক্রাইব অবশ্যই করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।